অগোছালো একঘেয়ে মনের শান্তির টনিক সপ্তকথা অফিসিয়ালের দ্বিতীয় গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। নমস্কার, আমি শুভম এবং আপনারা শুনছেন SKO 2.0। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের গল্পের আসরের নতুন চরিত্রের দ্বিতীয় গল্প নিয়ে। চরিত্রের বিষয়ে বলার জন্য শুধু এইটুকুই যথেষ্ট যে তিনি হচ্ছেন আধুনিক ব্যোমকেশ, তবে নামে সামান্য পার্থক্য রয়েছে। সে যুগে ছিলেন ব্যোমকেশ আর এ যুগে ঋষিকেশ। ভাদ্রের এক সকালে তার কাছে একটি কেস আসে, একটি প্রাচীন পুঁথি সংক্রান্ত। তারপর থেকে রহস্যেরা যে কিভাবে দানা বাঁধতে শুরু করল সেই নিয়েই আজকের গল্পের অবতারণা। শুরু হচ্ছে লেখক বুম বোসের কলমে গোয়েন্দা ঋষিকেশ সিরিজের দ্বিতীয় গল্প, প্রাচীন পুঁথির রহস্য। ইদানিং ঋষিকেশের গোয়েন্দাগিরির বাজারটা বেশ মন্দ যাচ্ছে। হাতে তেমন কেস টেস নেই। সামনে পুজো তো, ক্রিমিনালগুলো বোধহয় সেই উপলক্ষেই ছুটি নিয়েছে। ঋষিকেশ তাই বেশ গায়ে হাওয়া লাগিয়েই ঘুরে বেড়াচ্ছে সর্বক্ষণ। আর যখনই হাতে তার কোনো কাজ থাকে না, তখনই তার মাথায় নিত্য নতুন শখ চাগার দিয়ে ওঠে। আজকাল তার মাথায় চেপেছে শ্রীকৃষ্ণ কীর্তনের ভূত। সারাদিন একটা জরাজীর্ণ পোকায় খাওয়া বই নিয়ে পড়ে থাকে। কোথা দিয়ে যে বাগিয়েছে বইটা কে জানে। কিছু বললেই বলে, তুই বাংলা সাহিত্যের ছাত্র হয়েও এই জিনিসের মর্ম বুঝিস না? হ্যাঁ, তোর তো নরকেও স্থান হবে না রে। আমি মনে মনে বলি, তুমি ভায়া বিজ্ঞানের ছাত্র, ওই নিয়েই থাকো না। খামোখা শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আদিখ্যাতা করার কি আছে? আর আমায় এইভাবে অপদস্থ করার দরকারই বা কি? এই তো সেদিন কি একটা কথা বলতে বলতে ওর ঘরে গেলাম। অমনি দেখি কথা নেই বার্তা নেই, বাবু শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো দুহাত তুলে গিয়ে উঠলেন। কে না বাসি বায়ে বড়ায় কালিনী নৈকুলে, কে না বাসি বায়ে বড়ায় এ গোঠো গোকুলে, কে না বাসি বায়ে বড়ায় কালিনী নৈকুলে, বায়ে বড়ায় গোঠো গোকুলে। যাই হোক, আজও গোয়েন্দা সাহেব তেমনই উক্ত বইটা মুখে করে বসে আছেন। আমারও হাতে তেমন কোনো কাজ নেই। যেসব পত্রপত্রিকার জন্য লিখছিলাম তাদের সমস্ত লেখা শেষ করে জমা দিয়ে এসেছি। এখন শুধু মুক্ত বিহঙ্গের মতো ইতিউতি বিচরণ বই আমার আর করার মতো তেমন কিছুই নেই। আমি তাই সোফায় বসে আজকের খবরের কাগজটা দেখছিলাম। হঠাৎ একটা গাড়ির শব্দ পেয়ে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখি একটা সাদা অ্যাম্বাসেডর আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। এখনো যে কেউ এই ধরনের অ্যাম্বাসেডর গাড়ি চড়ে সেটা দেখেই বেশ অবাক হলাম। মনে হচ্ছে নতুন মক্কেল এসেছে ভায়া, আমি বললাম। ঋষিকেশ কোনো সাড়া শব্দ করল না। ইতিমধ্যেই নব আগন্তুক মহাশয় কলিং বেলে চাপ দিয়ে ফেলেছেন। আমি গিয়ে দরজা খুললাম।
দরজা খুলতেই সামনে যে ভদ্রলোককে দেখলাম তার বয়স আন্দাজ 50-এর কাছাকাছি হবে। ভদ্রলোক বেশ ফর্সা, রোগা এবং উচ্চতা প্রায় 5 ফুট 8 ইঞ্চি। আমি দরজা খুলতেই তিনি করজোড়ে বললেন, নমস্কার, আমার নাম রাজশেখর চৌধুরী, ঝিকরগাছা থেকে আসছি। আমি একটু ওই ঋষিকেশ বাবুর সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ, ভেতরে আসুন। আমি ওকে বসার ঘরে নিয়ে গেলাম। আমরা ঘরে ঢুকতেই ঋষিকেশ উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালো রাজশেখর বাবুকে। পরিচয়ের পালা সাঙ্গ হওয়ার পর আমরা সোফায় গিয়ে বসলাম। বলুন রাজশেখর বাবু, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? রাজশেখর বাবু বার দুয়েক কেশে বললেন, একটা অদ্ভুত সমস্যা নিয়ে এসেছি আপনার কাছে। সমস্যাটি এমনই যে এই বিষয়ে আমি পুলিশের কাছে কোনো রকম সাহায্যই পাবো না, আর সেই কারণেই আপনার কাছে আমার ছুটে আসা। ঋষিকেশ জিজ্ঞেস করল, হ্যাঁ বলুন, কি সমস্যা? আসলে সমস্যাটি বলার আগে আপনাকে একটা গল্প বলতে চাই, নইলে সমস্যাটি আপনাকে ঠিক বোঝাতে পারবো না। গল্প? ইন্টারেস্টিং। আপনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাম শুনেছেন? শ্রীকৃষ্ণ কীর্তনের কথা শুনেই ওর চোখ দুটো চকচক করে উঠল, কিন্তু ঋষিকেশ সেই উচ্ছ্বাস বিন্দুমাত্র প্রকাশ না করে শুধুমাত্র মাথা নেড়ে রাজশেখর বাবুর কথায় সম্মতি জানালো। রাজশেখর বাবু আবার বলা আরম্ভ করলেন, আমরা জানি বাংলা সাহিত্যের ইতিহাসকে মোট 3টি যুগে ভাগ করা হয়েছে, যথা আদি যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত হয়েছিল মধ্যযুগে। রচয়িতা কবি বড়ু চণ্ডীদাস। কাব্যের উপজীব্য ছিল রাধা কৃষ্ণের প্রণয় কথা। 1909 সালে বসন্তরঞ্জন রায় বিদ্যবল্লভ বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছে কাকিল্লা গ্রাম থেকে এই কাব্যের একটি জরাজীর্ণ পুঁথি আবিষ্কার করেন। 1916 সালে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে পুঁথিটি প্রকাশিত হয়। গল্পের এই অবধি আমরা বই পড়ে কিংবা ইন্টারনেটেই জানতে পারি, কিন্তু এবার আমি যেটা বলবো সেটা হয়তো কেউই জানে না। কিরকম? আমি কৌতূহল প্রকাশ করলাম। উনি কিঞ্চিত বিরাম নিয়ে আবার শুরু করলেন। কিংবদন্তি আছে যে বড়ু চণ্ডীদাসের সময় সাময়িক আরো একজন প্রতিভাবান কবি ছিলেন, নাম ফকির জয়দাস। জন্মসূত্রে মুসলমান হলেও তিনি ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত। শুনেছি এই জয়দাসও নাকি শ্রীকৃষ্ণ লীলা নিয়ে একটি কাব্য লিখতে শুরু করেছিলেন, কিন্তু এর কয়েকদিন পরই হঠাৎ রহস্যজনকভাবে জয়দাস নিজের বিষ্ণুপুরের বাড়ি থেকে উধাও হয়ে যান। জয়দাস কিংবা তার অসমাপ্ত কাব্যের খসড়া কোনোটাই আর পাওয়া যায়নি। ভদ্রলোক থামলেন। আপনার এই কিংবদন্তির ভিত্তি কি? কোনো বই বা ডকুমেন্টারি কিছু আছে? না, সেসব কিছু নেই, তবে জয়দাসের সেই অসমাপ্ত কাব্যের খসড়াটা আছে। বলেন কি? হ্যাঁ, মানে আমি বাবার কাছে শুনেছি। আমার ঠাকুরদা 1939 সালে এক ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদের থেকে খসড়াটি পান। কিন্তু খসড়াটা যে অথেন্টিক তার প্রমাণ কি? ভুয়ো তো হতে পারে। তা পারে, কিন্তু আমার সমস্যাটা সেটা নিয়ে নয়। তবে কয়েক মাস আগে কলকাতা থেকে রঞ্জন সেন নামের একজন অ্যান্টিক কালেক্টর এবং রিসার্চার আমাদের বাড়িতে আসেন। উনি বিভিন্ন জায়গার পুরনো বাড়িগুলো নিয়ে রিসার্চ করেন, আর কিছু অ্যান্টিক জিনিসপত্র পেলে সেসব সংগ্রহ করেন। আমাদের বাড়িটাও প্রায় 100 বছরেরও বেশি পুরনো, তাই উনি আমাদের বাড়িটা নিয়ে কাজ করতে চাইলেন। বাবা সবটা শুনে রাজিও হয়ে গেলেন। তারপর উনি প্রায় মাস খানেক আমাদের বাড়িতে থেকে কাজকর্ম করছিলেন। ছবি তুললেন,
বিভিন্ন খুঁটিনাটি তথ্য জেনেও নিলেন আমাদের থেকে। খসড়াটার ব্যাপারেও? হ্যাঁ, ব্যাপারটা ওকেই আমি বলেছিলাম কথায় কথায়, দেখিও ছিলাম ওটা। তারপর ওর কাজকর্ম শেষ হওয়ার পর উনি যথারীতি ফিরে গেলেন কলকাতায়। এবার আমাদের যেহেতু অনেক পুরনো বাড়ি, তাই মাঝে মধ্যেই ঝাড়পোছ করা লেগেই থাকে। এরকমই একদিন ঝাড়পোছ করতে গিয়ে দেখি খসড়াটি ঠাকুর ঘরে আর নেই। স্ট্রেঞ্জ। এত মূল্যবান একটা জিনিস আলমারি বা সিন্দুকে না রেখে ঠাকুর ঘরে রাখা হতো কেন? এই প্রশ্নের উত্তর সত্যি আমার জানা নেই। আমার ঠাকুরদার আমল থেকেই ওটি ওই ঠাকুর ঘরেই ছিল। আমি একবার বাবাকে বলেছিলাম যে জিনিসটা কোনো একটি সুরক্ষিত জায়গায় রাখুন। উনি তেমন আমল করেননি তখন। আমিও আর কিছু বলিনি, কারণ আপনার যেমন খসড়াটির সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে, আমারও তাই। আর ওসব বিষয়ে আমার বিশেষ আগ্রহ নেই। বুঝলাম। এবার আপনার সন্দেহ যে খসড়াটি রঞ্জন বাবুই নিয়েছেন, তাই তো? সন্দেহ নয়, আমার দৃঢ় বিশ্বাস যে ওটা উনি সরিয়েছেন। কিন্তু আমার কাছে না কোনো শক্তপোক্ত প্রমাণ নেই, তাই পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই। এখন আপনি আমাদের শেষ ভরসা। কিন্তু আপনি আমার কথা জানলেন কি করে? বাবাই বললেন আপনার কথা। আপনার ব্যাপারে উনি পেপারে পড়েছিলেন। ও দৃঢ় বিশ্বাস যে আপনি আমাদের সাহায্য করবেন। নিশ্চয়ই, কিন্তু তার আগে আপনার বাবার সঙ্গে একবার কথা বলা দরকার। হ্যাঁ, কিন্তু বাবার তো বয়স হয়েছে, শরীরও ভালো না, হাঁটতে চলতেও পারেন না। আসলে আপনার বাবার সঙ্গে কথা না বলে আমার এগোনোটা একটু মুশকিল। আচ্ছা, তাহলে এক কাজ করুন, পরশুদিন চলে আসুন আমাদের বাড়ি। পরশু বিশ্বকর্মা পুজো, তাই আমারও ছুটি, বাড়িতেই থাকবো। বেশ, আচ্ছা, তবে সে কথাই রইল। ঋষিকেশ বলল। রাজশেখর বাবু উঠে পড়লেন। উনি চলে যাওয়ার পর আমি ঋষিকেশকে জিজ্ঞেস করলাম, রাজশেখর বাবুর বাবার সঙ্গে কথা বলার কি কোনো দরকার আছে? ওর থেকে তো রঞ্জন সেনের ঠিকানাটা নিয়ে সোজাসুজি তাকে চার্জ করলেই হতো। যার সম্বন্ধে রাজশেখর বাবু এই চুরির অভিযোগ হেনেছেন তাকে কিন্তু আমি চিনি। কলকাতার নামকরা সব ব্যক্তিদের মধ্যে উনিও একজন। তাই ওকে চার্জ করার আগে আমাদের অবশ্যই একবার অভিযোগকারীর অভিযোগের সত্যতা যাচাই করে নেওয়া উচিত। ঋষিকেশ বলল, যদিও এক্ষেত্রে কেসটা আমার ভীষণই সোজা সাপটা লাগছিল। রঞ্জন সেন রাজশেখর বাবুর বাড়িতে রিসার্চ করার সময় খসড়াটি দেখেন, তখনই ওর জিনিসটার প্রতি হয়তো লোভ জন্মায়, তাই এক ফাঁক বুঝে উনি জিনিসটা সরিয়ে ফেলেন। এদিকে দোষ খানিকটা রাজশেখর বাবুর বাবারও রয়েছে। অমন মূল্যবান একটা জিনিস কেউ ঠাকুর ঘরে ফেলে রাখে, এই গোয়ার তুমিটা না করলেই তো হতো। যাই হোক, এটা ছিল আমার ভাবনা। এবার ঋষিকেশ কি ভাবছে সেটা পরশুদিন রাজশেখর বাবুর বাড়িতে গিয়েই বোঝা যাবে। আজ আমার আর ঋষিকেশের একটি নিমন্ত্রণ আছে, না কারোর বাড়িতে নয়। নেমন্তন্নটি আছে পার্ক স্ট্রিটের সিরাজ রেস্তোরাঁয়। আসলে আমাদের আর এক সঙ্গী অনিশ ব্যাঙ্গালোরের এক নাম করা কলেজে মাস্টার্স করার সুযোগ পেয়েছে। পরের মাসেই সে তল্পিতল্পা গুটিয়ে পাড়ি দেবে সুদূর কর্ণাটকের উদ্দেশ্যে। তাই চলে যাওয়ার আগে সে তার প্রিয় দুই দাদাকে একটা ছোট্ট ট্রিট দিতে চায়। কথা মতো আমরাও যথাসময়ে পৌঁছে গেছি সিরাজ রেস্তোরাঁর সামনে। প্রতিবারের মতো অনিশ এবারেও লেট। যারা আমাদের পূর্ববর্তী অ্যাডভেঞ্চারগুলো পড়েছেন তারা জানেন যে অনিশও আমাদের রহস্য অনুসন্ধানের সঙ্গী। তবে এইবার তাকে আমাদের বিদায় জানাতেই হবে, অন্তত কিছুদিনের জন্য তো বটে। এই সব ৭-৫ ভাবতে ভাবতেই রাস্তায় চলমান হলুদ ট্যাক্সি কিংবা লাল মিনি বাসগুলোর দিকে তাকিয়েছিলাম। আকস্মিক কাঁধে কেউ একজন হাত রাখতেই চমকে উঠলাম। পিছন ফিরে দেখি অনিশ দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। এই বেটা, শালা বাইরে রাজ্যে পড়তে চললি, এখনো লেট করার অভ্যেসটা গেল না হ্যাঁ তোর? আমি ওর মাথায় একটা হালতো চাটি মেরে বললাম। অনিশ চাটি খাওয়ার পর মুহূর্তেই সে নিজের চুলগুলো হাতের চেটো দিয়ে সাইজ করতে করতে বলল, বারে
এটাই তো আমার স্টাইল। বলেই সে তাকালো ঋষিকেশের দিকে। সে আমাদের কাণ্ড দেখে অবিকল শকুনি মামার স্টাইলে হাসছিল। অনিশ বলল, আরে এই আমার এই মাস্টার্সের চক্করে কত যে স্পাইন চিলিং কেস মিস হয়ে যাবে তার কোনো ইয়ত্তা নেই গো ঋষিদা। এই নতুন কোনো কেস এলো নাকি? ভেতরে গিয়ে অর্ডারটা দিয়ে কথা বলি। খিদেই যে পেটে একবারে ছুঁচোয় কবাডি খেলছে। ঋষিকেশ আলতো হেসে বলল। তাই চলো। অনিশ বলল। আমরা তিনজন তড়িঘড়ি রেস্তোরাঁয় প্রবেশ করলাম। রেস্তোরাঁর অন্দরে ঢুকতেই একজন মধ্যবয়সী ওয়েটার আমাদের একটি 4 জনের টেবিল অবধি নিয়ে গেল। আমরা বসতেই সে মেনু কার্ডটা এগিয়ে দিল আমার দিকে। আমি অনেক বিচার বিবেচনা করে চিরাচরিতভাবেই 3 প্লেট মাটন বিরিয়ানি আর 2 প্লেট চিকেন চাপ অর্ডার দিলাম। অর্ডারগুলো লিখে নিয়ে ওয়েটার প্রস্থান করতেই অনিশ বলল, এবার বলো, তা নতুন কোনো কেস এলো নাকি? ঋষিকেশ রাজশেখর বাবুর আগমন থেকে শুরু করে শ্রীকৃষ্ণ কীর্তন, ফকির জয়দাসের খসড়া এবং খসড়া চুরি যাওয়া সবটাই পুঙ্খানুপুঙ্খভাবে অনিশকে বলল। সব শুনে অনিশ বলল, বাবা, সাংঘাতিক ব্যাপার তো। আর যাকে সন্দেহ করা হচ্ছে সেও তো বেশ হাই প্রোফাইল লোক। হুট করে কোনো প্রমাণ ছাড়া তাকে চার্জ করাও তো ঠিক হবে না। একেবারেই। কিন্তু অমন একটা ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন জিনিস এভাবে একজন জাস্ট চুরি করে নেবে, ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না রে। তাহলে কি করবে এখন? অনিশ বেশ চিন্তিত স্বরেই বলল। ঋষিকেশ নিজের ভাবনাতেই অন্য মনস্ক হয়ে পড়েছিল। অনিশের প্রশ্নের উত্তরে সে বলল, আপাতত ঋষিকেশ কিছু বলার আগেই ওয়েটার মাটন বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে হাজির হলো। টেবিলে রাখা শৌখিন প্লেটে বিরিয়ানি সার্ভ করে ওয়েটার চলে গেলেন। আমি চামচ টামচ সরিয়ে রেখে হাত লাগালাম। অনিশও 1 চামচ বিরিয়ানি মুখে পুরে ঋষিকেশের দিকে তাকালো। ঋষিকেশ চিকেন চাপের পাত্র থেকে লেগ পিসটা নিজের প্লেটে তুলতে তুলতে বলল, আপাতত আগামীকাল ঝিকরগাছায় গিয়ে খোঁজ খবর নেব। রাজশেখর বাবুর সঙ্গে কথা বলাটা দরকার। ইস, এমন ইন্টারেস্টিং কেস, আর তোমাদের সঙ্গে আমি থাকতে পারছি না গো ঋষিদা। ভালো লাগছে না, খুব মন খারাপ লাগছে গো ঋষিদা। অনিশ বিলাপের সুরে বলল। স্ট্রেঞ্জ। আচমকাই ঋষিকেশের এই স্বগতোক্তি শুনে আমি আর অনিশ দুজনেই কৌতূহলী চোখে ওর দিকে তাকালাম। কি ব্যাপার ভাই? আমি জিজ্ঞেস করলাম। ঋষিকেশ মুচকি হেসে বলল, একেই বোধহয় বলে মাদার অফ কোইন্সিডেন্স। মানে? অনিশ অবাক কণ্ঠে জিজ্ঞেস করল। ক্যাজুয়ালি পিছন ফিরে দেখ, নীল ব্লেজার পরে যে লোকটা বসে আছেন উনি মিস্টার রঞ্জন সেন। ঋষিকেশের কথা শুনে বিস্ময় হতবাক হয়ে গেলাম। আলতো করে ঘাড় ঘুরিয়ে দেখলাম লোকটাকে। এক ঝলক যা দেখলাম তাতেই লোকটার একটা ছবি মনে বসিয়ে নিলাম। বছর 50 বয়স, মাঝারি গড়ন, গায়ের রং ফর্সার দিকে, মাথায় ব্যাক ব্রাশ করা কাঁচা চাপা চুল। একজন সমবয়সী মহিলার সঙ্গে বসে আছেন আমাদেরই পেছনে 2টো টেবিল ছেড়ে। ভদ্রমহিলা সম্ভবত ওর স্ত্রী। ভদ্রলোককে দেখে ঠিক চোর বলে মনে হলো না। যাই হোক, রঞ্জন সেনকে ছেড়ে আপাতত আমরা বিরিয়ানিতেই মন দিলাম। রঞ্জন সেন যতক্ষণ রেস্তোরাঁয় ছিলেন ঋষিকেশ হুঁহা ছাড়া তেমন কোনো কথা বলল না। বেশ বুঝছিলাম যে ও লোকটাকে স্টাডি করছে। আমিও তাই ওকে আর ঘাটালাম না। অনিশের সঙ্গে কথা বলতে বলতে খেতে লাগলাম।
রঞ্জনবাবুর বেরোনোর ঠিক 5 মিনিট পরে আমরাও বেরোলাম। খাওয়া দাওয়া বেশ ভালোই হল। অনিশকে তার আসন্ন ব্যাঙ্গালোর জীবনের জন্য শুভেচ্ছা এবং বিদায় জানিয়ে সবে বাড়ির পথে পা বাড়িয়েছি, এমন সময় ঋষিকেশের মোবাইলে টুং করে একটা নোটিফিকেশন এলো। সে ফোনটা পকেট থেকে বের করে চোখের সামনে মেলে ধরতেই তার মুখের ভাবটা পাল্টে গেল। তার চোয়াল হয়ে উঠল কঠিন নিমেষের মধ্যে। ও সঙ্গে সঙ্গে কাকে যেন একটা ফোন করল। ফোনটা ওপার থেকে রিসিভ হতেই সে বলল, হ্যালো, এটা কোথাকার নাম্বার? তারপর 2-1 বার হুঁ হাঁ করে ফোনটা রেখে দিল। কি হয়েছে? কিসের নোটিফিকেশন এলো? আর কাকে ফোন করলি এখন? আমি জিজ্ঞেস করলাম। ঋষিকেশ কোনো উত্তর না দিয়ে ফোনটা আমার হাতে দিল। ওর ফোনে একটা আননোন নাম্বার থেকে একটা টেক্সট মেসেজ এসেছিল। তাতে লেখা ছিল, ঝিকরগাছায় যাবেন না, গেলেই ভয়ঙ্কর বিপদ। আমি হতভম্ব হয়ে ঋষিকেশের দিকে তাকালাম। দেখলাম তার কঠিন মুখটা পাল্টে গিয়ে সেখানে খেলে যাচ্ছে মৃদু হাসির ছোঁয়া। বললাম, কি হতে পারে বলতো? ঋষিকেশ ফোনটা আবার পকেটস্থ করল। বলল, জানি না, নাম্বারটা বউবাজারের এক মুটে মজুরের। তাহলে কি করবি এবার? আমি একরাশ উৎকণ্ঠা সহযোগে জিজ্ঞেস করলাম। ঋষিকেশ মুচকি হেসে বলল, ঝিকর গাছায় তো আমি যাবই, আলবাত যাব। আমরা যখন ঝিকরগাছায় পৌঁছালাম তখন বিকেল ঠিক 5টা। অনিশের বাবার গাড়িটা পেয়ে যাওয়াতে আসতে খুব একটা অসুবিধে হয়নি। ঝিকরগাছা জায়গাটা মন্দ নয়। পাকা রাস্তাঘাট, ঘরে ঘরে বিদ্যুৎ প্রভৃতি সত্ত্বেও জায়গাটায় শহরের চেয়ে গ্রামের ছোঁয়াই বেশি বলা চলে। চারিদিকে সবুজ গাছগাছালিতে ভরা, সবুজ মাঠ, ধানের ক্ষেত এবং সবজির ক্ষেত সব মিলিয়ে অত্যন্ত মনোরম জায়গাটা। আমরা গাড়ি থেকে নামতেই দেখি রাজশেখর বাবু বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আমাদের দেখে হাসি মুখে তিনি এগিয়ে এলেন আমাদের দিকে। হ্যাঁ, আসতে কোনো অসুবিধে হয়নি তো? উনি জিজ্ঞেস করলেন। একেবারেই না। ঋষিকেশ বলল, চলুন চলুন, ভেতরে যাওয়া যাক। রাজশেখর বাবুর সঙ্গে আমরাও বাড়ির ভেতরের দিকে এগোলাম। বাড়িটা বিশাল এবং অত্যন্ত পুরনো। তবে বাড়িটা যে বহুদিন মেরামত হয় না তা দেখেই বোঝা যাচ্ছে। 3 তলা বাড়ি। বাড়ির সামনে প্রকাণ্ড উঠোন। উঠোনের ডান দিকে বড় দালান, ঠাকুর দালান আর কি। আমরা উঠোন পেরিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলাম। তারপর সিঁড়ি বেয়ে পৌঁছে গেলাম 2 তলায়। আসুন, বাবার ঘরের দিকেই। আমরা রাজশেখর বাবুর পিছন পিছন হাঁটতে লাগলাম। কয়েক পা হাঁটতেই একটা ঘরের দরজা দেখলাম তালাবদ্ধ। তার ঠিক পরের ঘরটাতেই থাকেন রাজশেখর বাবুর বাবা। ভদ্রলোক বসেই ছিলেন। আমাদের দেখে বললেন, এসো এসো, তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম, বসো। বৃদ্ধ বললেন। আমরা বেদের চেয়ারগুলো টেনে নিয়ে বসলাম। আমরা বসতেই রাজশেখর বাবু আলাপ করালেন। আলাপ করিয়ে দিই, আমার বাবা রাজনারায়ণ চৌধুরী। আলাপের পালা সাঙ্গ হতেই রাজনারায়ণ বাবু আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা নিশ্চয়ই শেখরের থেকে সবটা শুনেছ? আগে হ্যাঁ। ঋষিকেশ বলল, খসড়াটি যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করে দাও আমাকে, আমি তোমায় তোমার যথার্থ পারিশ্রমিক দেব। আপনি শিওর যে খসড়াটা ওই রঞ্জন সেন ভদ্রলোকই নিয়েছেন? তাই তো মনে হয়। তাছাড়া শেখরেরও তাই সন্দেহ। আমরা রাজশেখর বাবুর দিকে তাকালাম। উনি বললেন, অবশ্যই ওই রঞ্জন সেন ভদ্রলোকই নিয়েছেন। না হলে ভাবুন না, আর কার মোটিভ আছে এই লাইনে।
তাছাড়া জিনিসটার দাম অ্যান্টিক বাজারে প্রায় কয়েক কোটি টাকা, মানে যদি জিনিসটা ভুয়ো না হয় তবে। আচ্ছা, বাইরে আপনার ঠিক পাশের ঘরটা বন্ধ? ওটাই আমার ছেলে জ্যোতি থাকতো। বছর 10 আগে একটা অ্যাক্সিডেন্টেও মারা যায়। তারপর থেকে ওই বাঁদিকের ঘরটা বন্ধই থাকে। না, আমি আসলে জিজ্ঞাসা করছিলাম ওই ডান দিকের ঘরটার কথা। ওটা তো শেখরের ঘর। বলেই উনি রাজশেখর বাবুর দিকে তাকালেন। ঋষিকেশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, আজ তাহলে উঠি আমরা। আমি দেখছি কতদূর কি করা যায়। তবে একটাই অনুরোধ, যদি জিনিসটা আমি উদ্ধার করে দিতে পারি তবে এবার থেকে ওটা একটু সুরক্ষিত জায়গায় রাখবেন, ঠাকুর ঘরে ফেলে রাখবেন না। ঋষির কথায় ভদ্রলোক মুচকি হেসে ঘাড় নাড়লেন। আমরা ওর ঘর থেকে বেরোতেই ঋষিকেশ বলল, আপনাদের ঠাকুর ঘরটা কি একবার দেখা যায়? নিশ্চয়ই, ওটি একতলায়। আসুন আমার সঙ্গে। আমরা রাজশেখর বাবুর পিছু পিছু ঠাকুর ঘরে গেলাম। পরিষ্কার ছিমছাম ঠাকুর ঘর, বেশ বড়ই ঘরটি। পুজো, কীর্তন, ভোগ, রান্না সবকিছুরই আয়োজন ওই একটি ঘরেই রয়েছে। আপনাদের বাড়িতে কৃষ্ণ পুজো হয়? ঋষিকেশ জিজ্ঞেস করল। হ্যাঁ, ওই যে আমাদের প্রতিষ্ঠিত গোপাল। রাজশেখর বাবু সিংহাসনের দিকে দেখালেন। ওখানেই ওই খসড়াটি রাখা ছিল? ঋষিকেশ সিংহাসনের পাশের ফাঁকা জায়গাটির দিকে আঙুল দেখিয়ে বলল, হ্যাঁ, ওই সিংহাসনের পাশেই ওটি রাখা থাকতো কাপড়ে মুড়ে। ওই রামায়ণ, মহাভারত আর ওই খসড়াটি সব একসঙ্গে রাখা ছিল। রাজশেখর বাবু বললেন। ঠাকুর ঘর দেখার পর্ব শেষ করে আমরা বাইরে এলাম। ঠাকুর ঘর থেকে ডান দিকে দালান বরাবর কিছুটা এগোতেই একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন রাজশেখর বাবু। এই ঘরটাতেই ছিলেন রঞ্জনবাবু। উনি বললেন। ঘরটির সামনে এসে দাঁড়াতেই ঋষিকেশ বলল, আচ্ছা রাজশেখর বাবু, আপনারা যে আমায় এই খসড়া চুরির তদন্তে নিযুক্ত করেছেন সে ব্যাপারটা কি আপনি আর আপনার বাবা ছাড়া আর কেউ জানেন? রাজশেখর বাবু ঘাড় নেড়ে বললেন, নট দ্যাট আই নো অফ। তবে বাবা মাঝে মধ্যেই তার পুরনো বন্ধুদের সঙ্গে ফোনে কথাবার্তা বলেন। এবার উনি তাদের বলে থাকতেই পারেন, কিন্তু কেন বলুন তো? ঋষিকেশ মৃদু হেসে বলল, গতকাল আমার কাছে একটা হুমকি SMS এসেছিল। বলা হয়েছিল যাতে আমি ওই ঝিকর গাছায় না আসি, তাই জিজ্ঞাসা করলাম। রাজশেখর বাবু ঋষিকেশের কথা শুনে রীতিমতো আকাশ থেকে পড়লেন। অবাক কণ্ঠে বললেন, কি বলছেন মশাই? বলেই থুতনিতে হাত দিয়ে কি যেন একটা ভাবলেন তিনি। তারপর ফিসফিসিয়ে বললেন, একটা ব্যাপার আপনাকে আগে বলা হয়নি মিস্টার ঋষিকেশ, তবে এখন মনে হচ্ছে সেটা বলাটা আপনাকে খুব দরকার। কি কথা? ঋষিকেশ জিজ্ঞেস করল। রাজশেখর বাবু বললেন, আমাদের এই ঝিকর গাছাতেই এক মারোয়াড়ি ভদ্রলোক থাকেন, নাম শিবপ্রসাদ চৌরাসিয়া। বিস্তর ধনী মানুষ, শুনেছি কলকাতায় বিশাল ব্যবসাপত্র আছে। তবে বছর কয়েক আগে তিনি তার সমস্ত ব্যবসাপত্র নিজের একমাত্র ছেলেকে বুঝিয়ে দিয়ে এই গ্রামে চলে আসেন অবসর জীবনযাপনের জন্য। এখানে আসার পর বাবার সঙ্গে ওর একটা বেশ ঘনিষ্ঠতা হয়েছিল, বাড়িতেও যাতায়াত ছিল। কথায় কথায় উনি ওই পুরনো জিনিস মানে ওই অ্যান্টিকের প্রতি নিজের আগ্রহের কথা বলেন। তখনই বাবা তাকে ওই খসড়াটির কথা বলেছিলেন, দেখিয়েওছিলেন একবার। উনি তখন বাবাকে অবাক করে জিনিসটি কেনার প্রস্তাব দিয়ে বসেন। ভালো দামও অফার করেছিলেন, যথারীতি বাবা রাজি হননি। অতঃপর বাবার সঙ্গে তার যোগাযোগ ক্রমশ কমে যায়। ঋষিকেশের চোয়াল কঠিন হয়ে গেল। কথাবার্তা মিটিয়ে আমরা এগিয়ে গেলাম সদরের দিকে। আপনার একটা চিঠি এসেছে, পিয়ন দিয়ে গেল। বাড়ি থেকে বেরোতেই দারোয়ান এগিয়ে এলো আমাদের দিকে। দারোয়ান রাজশেখর বাবুর হাতে চিঠিটা দিল।
চিঠিটা তড়িঘড়ি পকেটে চালান করে উনি বললেন, তুমি যাও, দরজা খোলো, ওরা বেরোবেন এবার। আমরা রাজশেখর বাবুকে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে বসলাম। ড্রাইভার রাতুলদা গাড়ি স্টার্ট দিতেই আমরা ঝিকরগাছা ছেড়ে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। রাজশেখর বাবুর বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 8টা হয়ে গেল। রাত নামতেই ঝিকরগাছার চেহারা কেমন যেন পাল্টে যায়। ঝুপসি অন্ধকার নেমেছে গায়ের আনাচে কানাচে। চারিদিক নিশ্চুপ নিস্তব্ধ। রাস্তার ধারে দোকানপাট সকালে যা দেখেছিলাম বেশিরভাগই ছাপ ফেলে দিয়েছে। টুকটাক দু একটা যা খোলা আছে তাতেও তেমন লোকজন নেই। রাস্তার এক ধারে ছিল ছোট বড় বাড়িঘর, আর অন্য ধারে জঙ্গল। অনেক তফাতে তফাতে একটা করে স্ট্রিট লাইট আছে বটে, কিন্তু তার আলোয় অন্ধকার কমার বদলে যেন আরো ঘোলাটে হয়ে উঠেছে। জঙ্গলের ভেতর থেকে শেয়ালের ডাকও শুনলাম কয়েকবার। গাটা বেশ ছমছম করে উঠল। অনবরত ঝিঝির ডাক নিঝুম রাতটাকে আরো থমথমে করে তুলেছে। রাতুলদা ধীরে সুস্থেই গাড়ি চালাচ্ছিলেন। পাকা রাস্তা, ভিড়ভাট্টা তেমন নেই। গাড়ি বাধাহীনভাবেই এগিয়ে চলেছিল। ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে দেবো আশা করছি, রাতুলদা বললেন। গাড়িটা স্টেশনের কাছে পৌঁছাতেই আচমকাই রাস্তার বাম পাশ অর্থাৎ জঙ্গলের মধ্যে থেকে 3টে ছায়ামূর্তি বেরিয়ে এসে গাড়ির ঠিক সামনে এসে দাঁড়ালো। গাড়ির স্ট্রিট লাইটের আলোয় দেখলাম প্রত্যেকের উচ্চতা মাঝারি, পরনে জিন্স আর গেঞ্জি, মুখে কাপড় বাঁধা। ব্যাপারটা আমার মোটেই সুবিধের লাগলো না। রাতুলদা ওদের দেখা মাত্রই সজোরে ব্রেক কষল। গাড়িটা একটা ক্যাঁচ শব্দ করে থেমে গেল। গাড়ি থামতেই ঋষিকেশ সবার প্রথমে নিজেই গাড়ি থেকে নামলো। আমিও খুব সন্তর্পণে নামলাম ওর পিছু পিছু। কি ব্যাপার? ঋষিকেশ ঝাঁঝিয়ে উঠল। সামনে দাঁড়ানো ছেলে তিনটির একজন ঠিক যেন খোঁচা খাওয়া বাঘের মতোই তেড়ে এলো আমাদের দিকে। তারপর চিবিয়ে চিবিয়ে বলল, বলেছিলাম না ঝিকরগাছায় না আসতে, তা সত্ত্বেও তোরা এলি। আহ আহ ওহ বলেই কথা নেই বার্তা নেই ছেলেটা কদাম করে আমার পেটে একটা ঘুষি মারল। আমি দু হাতে পেট চেপে যন্ত্রণায় আর্তনাদ করে উঠলাম। আমায় ঘায়েল করার পর ছেলেটি এগোলো ঋষিকেশের দিকে। ঋষিকেশ তৎক্ষণাৎ নিজের দিকে ধেয়ে আসা ছেলেটির ডান হাতটি প্রতিহত করে বাঁ হাতে। তারপর নিজের ডান হাত দিয়ে ছেলেটির গলায় একটা মোক্ষম রদ্দা মারে। ছেলেটি তীব্র আর্তনাদ করে ছিটকে পড়ে খানিকটা দূরে। তবে রে শালা, দেখাচ্ছি মজা। বলেই বাকি ছেলে দুটির মধ্যে একজন কোমর থেকে একটা বিশাল ভোজালি বের করে। ছেলেটি ছুটে আসছিল ঋষিকেশের দিকে, কিন্তু ঋষিকেশ আচমকাই বিদ্যুৎ গতিতে নিজের পকেট থেকে কিছু একটা বের করল। অন্ধকারে ঠিক ঠাহর করতে না পারলেও শব্দ শুনে জিনিসটা যে কি তা বুঝতে আমার আর বাকি রইল না। পরের গুলিটা কিন্তু মিস হবে না। বল, তোদের কে পাঠিয়েছে? ঋষিকেশ চিৎকার করে বলল। তখন নিচে পড়ে থাকা ছেলেটা ঋষিকেশকে একটা ল্যাং মারল। ঋষিকেশ ছিটকে পড়ল মাটিতে। তখনই ছেলে তিনটে ছুটে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। আবার আমি ছুটে গিয়ে ঋষিকেশকে তুললাম। হ্যাঁ রে, ঠিক আছিস? জিজ্ঞেস করলাম আমি। ঋষিকেশ ঘাড় নাড়ল। ইতিমধ্যেই গুলির আওয়াজ শুনে আশেপাশের কয়েকজন ছুটে এসেছে। তাদের মধ্যেই একজনকে ঋষিকেশ বলল, আচ্ছা আচ্ছা, থানাটা কোন দিকে একটু বলতে পারবেন? লোকটি ঘাড় নেড়ে সম্মতি জানাল। তাকে গাড়িতে বসিয়ে
আমরা রওনা দিলাম থানার দিকে। স্টিয়ারিং ধরা রাতুলদার হাত দুটো দেখলাম এখনো কাঁপছে ভয়। রাজশেখর বাবুকে ফোন করে একটু থানায় আসতে বল তাড়াতাড়ি। আমি আর দেরি না করে রাজশেখর বাবুকে ফোন লাগালাম। গত রাতে রাজশেখর বাবু আমাদের আর ফিরতে দিলেন না। থানায় পৌঁছে সব শুনে তার মুখটা অনুশোচনায় লাল হয়ে গিয়েছিল। বারবার বলছিলেন, ছি 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 ছি, এভাবে আপনাদের ডেকে এনে কি বিপদেই না ফেললাম। ইস, বাবা শুনলে খুব রাগ করবেন। না না, ওকে এসব বলে আর বিব্রত করার দরকার নেই। ঋষিকেশ বলেছিল। যাই হোক, রাজশেখর বাবু আর রাতে আমাদের ফিরতে দেননি। ওদের বাড়ির গেস্ট রুমেই থাকার বন্দোবস্ত করে দিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা ব্রেকফাস্ট সেরে আমরা এবার বেরোনোর তোড়জোড় করছি। ব্রেকফাস্ট টেবিলে আমাদের দেখে রাজনারায়ণ বাবু বেশ অবাক হয়েছিলেন। ওদের গাড়িটা গন্ডগোল করছিল বাবা, তাই কালকে রাতটা এখানেই কাটিয়ে দিতে বললাম ওদের। রাজশেখর বাবু বললেন। ব্রেকফাস্টের পালা মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। খানিকটা দূর এগোতেই ঋষিকেশের ফোনটা বেজে উঠল। সে পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করল। হ্যাঁ, রাজশেখর বাবু বলুন। হ্যাজ এনিথিং স্ট্রেঞ্জ? নো নো নো, ইটস অল রাইট। হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ঋষিকেশ ফোনটা রেখে দিল। কি ব্যাপার? আমি জিজ্ঞেস করলাম। রাজনারায়ণ বাবু গত রাতে আমাদের ওপর অ্যাটাকের ব্যাপারটা জেনে গিয়েছেন। আমরা বেরোনোর পরেই নাকি থানা থেকে ফোন গেছিল। রাজনারায়ণ বাবু চান আমরা যেন কেসটা ড্রপ করি। পেমেন্ট পাঠানোর জন্য ব্যাংক ডিটেলস চাইলেন। ঋষিকেশ বলল, তাহলে কি করবি এখন? আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ঋষিকেশ রাতুলদাকে বলল, সামনে চায়ের দোকানের সামনে গাড়িটা রাখো তো একবার। গাড়ি থামতেই ঋষিকেশ জানলা দিয়ে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, এখানে শিবপ্রসাদ চৌরাসিয়ার বাড়িটা কোন দিকে বলতে পারবেন? চায়ের দোকানের লোকটি শিবপ্রসাদ বাবুর বাড়ির ডিরেকশন বলে দিতেই আমরা সেই অনুযায়ী এগোতে লাগলাম। কেসটা তার মানে তুই ড্রপ করছিস না? চোখ টিপলাম আমি। পারিশ্রমিক ডবল করে দিলেও না। শিবপ্রসাদ চৌরাসিয়ার বাড়িটা ঝিকরগাছার অপর প্রান্তে খানিকটা পরিধির দিকে। বিশাল বড় জমির ওপর 3 তলা ঝাঁ চকচকে নতুন বাড়ি। কোমর সমান পাঁচিল দিয়ে ঘেরা বাড়িটার সামনে শৌখিন ফুলের বাগান। বাগানের মাঝখান দিয়ে সুরকি বাঁধাই পথ ধরে এগিয়ে গেলেই বাড়ির সদর দরজা। বাড়ির থেকে খানিকটা তফাতেই বিশাল বড় রাধা মাধবের মন্দির। আমরা গেটের বাইরে গাড়ি থামাতেই দেহাতি দারোয়ান এগিয়ে এলো আমাদের দিকে। জিজ্ঞেস করল সে। शिवप्रसाद चौरासिया जी घर पे है? ऋषिकेश प्रश्न করল। है लेकिन साहब अभी व्यस्त है, नहीं मिल सकते। ঋষিকেশ পকেট থেকে নিচের একটা কার্ড বের করে বলল, ये ले जाके उनको दो, बोलो बहुत अर्जेंट काम है, पुलिस केस, सिर्फ 10 मिनट लगेगा। পুলিশের নাম শুনে
দারোয়ান বাবাজি কেমন যেন দমে গেল। সে আমাদের বাইরেই দাঁড়াতে বলে ছুটে গেল ভেতরে। মিনিট 5 অপেক্ষা করার পর সে বাইরে বেরিয়ে এলো। अंदर आइए। আমরা দারোয়ানের পিছু পিছু সেই বিশাল অট্টালিকার ভেতর প্রবেশ করলাম। বাড়ির অন্দরে প্রবেশ করতেই চক্ষু রীতিমতো ছানা বড়া হয়ে গেল আমার। আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেটা চৌরাসিয়া বাবুর বসার ঘর। দামি দামি আসবাব দিয়ে ঘরটা সাজানো। ঠিক মাঝখানে বাহারি সোফা সেট, আর সেই সোফা সেটের একটিতেই বসে আছেন মিস্টার শিবপ্রসাদ চৌরাসিয়া। আমরা দুলকি চালে এগিয়ে গেলাম ওর দিকে। দেওয়ালে ঝোলানো নামি দামি পোর্ট্রেটগুলো যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। আমরা সোফা সেটের সামনে গিয়ে দাঁড়াতেই উনি আমাদের বসতে বললেন। শিবপ্রসাদ চৌরাসিয়ার বয়স আন্দাজ 60 হবে। দশাশই চেহারা, গায়ের রং ফর্সা, মুখে একটা তাগড়াই গোঁফ, পরনে সিল্কের সোনালি পাঞ্জাবি। আমরা বসতেই তিনি হিন্দি বাংলা মিশিয়ে কথা বলতে শুরু করলেন। কি ব্যাপার বলুন তো, সুবা সুবা আমার বাড়িতে ডিটেকটিভ? আপনি রাজনারায়ণ চৌধুরীকে চিনতেন? ঋষিকেশ প্রশ্ন করল। হ্যাঁ, অফকোর্স চিনতাম। চিনতাম বলছেন কেন? এখন আর যোগাযোগ নেই? না, আসলে একটা ঝামেলা হলো, তারপর থেকেই। ঝামেলাটা কি ওই খসড়া নিয়েই? ঋষিকেশের কথা শুনে হাসলেন মিস্টার চৌরাসিয়া। বললেন, মুঝে পাতা থা কি আপনারা ওই ব্যাপারেই এসেছেন। আপনি তো ওটা কিনতে চেয়েছিলেন। হ্যাঁ, আমি ওই ম্যানুস্ক্রিপ্টটা কিনতে চেয়েছিলাম, কিন্তু রাজনারায়ণ বাবু ওটা বিক্রি করলেন না। কি লাভ হলো? অমন প্রিসিয়াস একটা চিজ চুরি হয়ে গেল। আপনি জানলেন কি করে যে জিনিসটা চুরি হয়েছে? ঝিকরগাছা ইজ এ ভেরি স্মল ভিলেজ ঋষিকেশ বাবু। এখানে খবর হাওয়া মে উঠতা হ্যায়। আমি এও জানি যে কে ওটা চুরি করেছে। মিস্টার চৌরাসিয়া মুচকি হাসলেন। ঋষিকেশ এবার মুখটা বেশ কঠিন করে বলল, আমায় হুমকি SMS করিয়েছিলেন কেন? আপনি কি ওই রঞ্জন সেনের সাথে মিলে এই খসড়াটি আত্মসাৎ করার তালে ছিলেন নাকি? ঋষিকেশের কথা শুনে এবার যেন আকাশ থেকে পড়লেন মিস্টার চৌরাসিয়া। তার মুখের হাসিটা নিমেষেই নিভে গেল। উনি বললেন, কি সব উল্টো পাল্টা কথা বলছেন ঋষিকেশ বাবু? আমি কোনো হুমকি মেসেজ ভেজিনি আপনাকে। আপনি গুন্ডা লাগিয়ে গত রাতে আমায় আহত করার চেষ্টা করেননি? ঋষিকেশ গলার স্বর চড়ায়। মিস্টার চৌরাসিয়াও চিৎকার করে বলেন, নেই নেই, কবি নেই। দেখিয়ে ঋষিকেশ বাবু, আমি মানছি যে ওই রঞ্জন সেনকে আমি কল করেছিলাম। ওনাকে আমি বলেছিলাম কি ও ম্যানুস্ক্রিপ্ট আমাকে বেচে দিতে, বাট উনি স্ট্রেট ডিনাই করে দিয়েছিলেন, দ্যাটস ইট। বলেই উঠে দাঁড়ালেন মিস্টার চৌরাসিয়া। বললেন, আই হ্যাভ গিভেন ইউ এনাফ টাইম, এবার আপনারা আসতে পারেন। ঋষিকেশ উঠে দাঁড়িয়ে বলল, চলে যাচ্ছি মিস্টার চৌরাসিয়া, কিন্তু দরকার পড়লে আবার আসব, পুলিশ সঙ্গে নিয়ে আসব। সেদিন বাড়ি ফেরার পরে ফোন করে রঞ্জনবাবুর সঙ্গে দেখা করার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেয় ঋষি। আজই সেই দেখা করতে যাওয়ার দিন। আমরা সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আজ আর অনিশের গাড়ির দরকার পড়ল না। আমরা বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে নিলাম। যাওয়ার পথে ঋষিকেশের সঙ্গে তেমন কোনো কথা হলো না। শুধু একবার জিজ্ঞেস করেছিলাম, কিছু বুঝছিস ভাই? ও কি সব 7-5 ভাবতে ভাবতেই বলল, খটকা ভায়া খটকা, দুই খান খটকা। কি খটকা শুনে আমি জিজ্ঞেস করলাম। প্রথমত আমায় হুমকি SMS পাঠানো আর ঝিকর গাছায় আমাদের ওপর হামলা করানো।
এগুলোর পেছনে কার হাত রয়েছে? মিস্টার চৌরাসিয়া নাকি মিস্টার রঞ্জন সেন? আর একটা খটকা। আমি আবার জিজ্ঞেস করলাম। দ্বিতীয় খটকা হচ্ছে একটা চিঠি, একটা নাম। বলে সে আবার নিজের ভাবনায় মশগুল হয়ে পড়ল। রঞ্জনবাবুর বাড়ি, কিংবা আরও স্পেশালি বললে ওনার ফ্ল্যাট, সল্ট লেকে। বেহালা থেকে সল্ট লেক যেতে ট্যাক্সিতে 1 ঘন্টার বেশি সময় লাগে না। আমরা ট্যাক্সির ভাড়া মিটিয়ে রঞ্জনবাবুর অ্যাপার্টমেন্টের দিকে এগোলাম। অ্যাপার্টমেন্টে ঢুকেই আমরা লিফট সহযোগে 4th ফ্লোরে উঠলাম। তারপর ফ্ল্যাট নাম্বার 23-এর কলিং বেলটা প্রেস করতেই দরজা খুললেন একজন মাঝ বয়সী ভদ্রলোক। স্বাস্থ্যবান চেহারা, মাথায় কাঁচা পাকা চুল, পরনে সাদা পাঞ্জাবি আর পাজামা। আমাদের দেখে বললেন, ঋষিকেশ চক্রবর্তী? হ্যাঁ। ঋষিকেশ সম্মতি জানাল। আসুন, ভেতরে আসুন। আমরা ভেতরে গিয়ে ওর বসার ঘরের সোফায় ভাগাভাগি করে বসলাম। একার সংসার বুঝি? ঋষিকেশ প্রশ্ন করল। হ্যাঁ, আসলে সারা বছর ঘুরে ঘুরে বেড়াই, তাই আর বিয়ে থা করিনি, একাই বেশ কেটে যাচ্ছে। রঞ্জনবাবু হাসলেন। রঞ্জনবাবু যে অ্যান্টিক জিনিসপত্রের কালেক্টর তা ওর শৌখিনতা দেখেই বোঝা যায়। ওর বসার ঘরটাই বিভিন্ন শৌখিন আসবাব, পোর্ট্রেট, শোপিস ইত্যাদি সুন্দর জিনিস দিয়ে সাজানো। তবে ওনার আসল কালেকশন যে এগুলো নয় তা একজন মূর্খও বুঝবে। সেসবের জন্য বোধহয় আলাদা কোনো ঘর রয়েছে। যাই হোক, ঋষিকেশ কোনো রকম ভনিতা না করে সোজা কাজের কথা পারল। আচ্ছা রঞ্জনবাবু, আপনি কয়েক মাস আগে ঝিকরগাছায় রাজশেখর বাবুর বাড়িতে রিসার্চের জন্য গেছিলেন? হ্যাঁ, গেছিলাম। সেখানে শ্রীকৃষ্ণ কীর্তন রচনাকালের সমসাময়িক কবি জয়দাসের লেখা কাব্যের খসড়াটি দেখেছিলেন? ও ইয়েস, দ্যাট ওয়াজ আ প্রিশিয়াস ওয়ান। আমি কিনতেও চেয়েছিলাম জানেন, বাট দে ডিনাইড। তার মানে জিনিসটা অথেন্টিক? 100%। আমার চোখ এত বড় ভুল করবে না। আর যখন দেখলেন এত মূল্যবান একটা জিনিস আপনার হাত ছাড়া হয়ে যাচ্ছে, আপনি জিনিসটা সরিয়ে ফেললেন, তারপর সেটা নিয়ে কলকাতায় চলে এলেন। রঞ্জনবাবুর এতক্ষণের হাসি খুশি মুখটা হঠাৎ যেন কঠিন হয়ে গেল। হোয়াট রাবিশ! আপনার মাথা কি ঠিক আছে? আপনি আমায় চোর বলছেন? রাজশেখর বাবু এবং তার বাবার কিন্তু এমনই অভিযোগ। আর পরিস্থিতি, সুযোগ, মোটিভ সবই আপনার ছিল। ঠিক বলছি তো? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি কার সঙ্গে কথা বলছেন। আমি আজ অব্দি অনেক মূল্যবান অ্যান্টিক পিস সংগ্রহ করেছি, তবে সবটাই সৎভাবে। আমাকে রিসার্চের জন্য ডেকে এভাবে অপদস্থ করা হবে জানলে আমি কোনোদিনও সেখানে যেতাম না। ওয়েট আ সেকেন্ড, আপনাকে ওই বাড়িতে ডাকা হয়েছিল রিসার্চের জন্যে? ইয়েস, দে হ্যাভ সেন্ড মি আ লেটার অ্যাবাউট দেয়ার 100 years old হাউস। চিঠিটা দেখতে পারি? অফকোর্স। বলেই উনি ভেতর থেকে একটা চিঠি এনে ঋষিকেশের হাতে দিলেন। চিঠিটা হাতে নিয়ে খুলতেই ঋষিকেশের ঠোঁটে সেই চিরাচরিত চিকচিকে হাসিটা আবারও খেলে গেল। কলকাতার ব্যস্ত রাস্তা চিরে আমাদের ট্যাক্সিটা দুর্বার গতিতে এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। ঋষিকেশ হাসি মুখে বসে রয়েছে সিটের অপর প্রান্তে, আর এদিকে এই প্রান্তে বসে আমি উত্তেজনায় দরদর করে ঘামছি। আরে এই ভর দুপুরবেলা আমরা ঝিকরগাছা কেন যাচ্ছি বলবি দয়া করে? আমি অত্যন্ত বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম। চুপ করে বস, কিছুক্ষণ পর সব জানতে পারবি। প্রায় 2 ঘন্টা লাগলো আমাদের ঝিকরগাছা পৌঁছাতে।
দুটো ট্যাক্সি বদলে তারপর একটা ভ্যানে চড়ে আমরা রাজশেখর বাবুর বাড়িতে পৌঁছালাম। গেটের সামনে গিয়ে ঋষিকেশ দারোয়ানকে বলল, রাজশেখর বাবু বাড়ি আছেন? রাজশেখর? ও, শেখর দাদা? না, উনি তো নেই, ফ্যাক্টরি গেছেন, সন্ধ্যাবেলা ফিরবেন। দারোয়ানের উত্তরে ঋষিকেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমরা একটু রাজনারায়ণ বাবুর সঙ্গে দেখা করতে পারি? কিন্তু এমন সময় তো উনি কারোর সঙ্গে দেখা করেন না। তুমি গিয়ে আমার নাম বলো, উনি ঠিক দেখা করবেন। আচ্ছা, আপনারা দাঁড়ান, আমি জিজ্ঞাসা করে আসছি। দারোয়ান ভেতরে গিয়ে কিছুক্ষণ পর বেরিয়ে এসে বলল, আপনারা ভিতরে যান, বাবু আপনাদের আসতে বললেন। আমরা গতবারের মতো এবারেও উঠোন, ঠাকুর দালান ইত্যাদি পেরিয়ে খাঁড়াই সিঁড়ি বেয়ে রাজনারায়ণ বাবুর ঘর অবধি পৌঁছালাম। উনি আমাদের দেখে বললেন, তোমরা আসবে জানতাম, তবে এত তাড়াতাড়ি আশা করিনি। তা তা পেলে আমার খসড়া? তার মানে আপনি আমাদের কেস ড্রপ করতে বলেননি? ঋষিকেশ জিজ্ঞেস করল। আমি কই না তো। রাজনারায়ণ বাবু অবাক কণ্ঠে বললেন। ঋষিকেশ আলতো হেসে বলল, আপনার খসড়াটি পাইনি এখনো, তবে হয়তো আজই পেয়ে যাব, যদি আপনি একটু সাহায্য করেন। বলো, কি জানতে চাও? রাজনারায়ণ বাবু বললেন। রাজশেখর বাবু আপনার ছেলে? ঋষিকেশ প্রশ্ন করল। ও আবার রাজশেখর হলো কবে গিয়ে? ও তো শুধু শেখর। হাসলেন উনি, তারপর আরো বললেন, ছেলে নয়, তবে ছেলেরই মতন। বহুদিন আমার কাছে থেকে কাজ করেছে। জ্যোতি চলে যাওয়ার পরে এই বাড়ি, ফ্যাক্টরি সব তো ওই দেখাশোনা করে। রাজনারায়ণ বাবু, আপনার কাছে শেখর বাবুর ঘরটা সার্চ করার অনুমতি চাইছি, প্লিজ অনুমতি দিন। মানে তুমি কি শেখরকে সন্দেহ করছো এই ব্যাপারে? হয়তো, আপনি দয়া করে আমায় অনুমতি দিন। আচ্ছা, দিলাম। অনুমতি পাওয়া মাত্রই ঋষিকেশ ছুটে বাইরে এসে দেখে ডান দিকের ঘরটা বন্ধ, তবে আগের দিনের মতোই সেখানে তালা নেই, এমনি ছিটকিনি দেওয়া। ঋষি ছিটকিনি খুলে ঘরে ঢুকল। তারপর অন্ধকারেই ডান দিকের সুইচ বোর্ডে সমস্ত সুইচগুলো অন করে ঘরের আলোগুলো সমস্ত জ্বালতেই চক্ষু ছানা বড়া হয়ে গেল আমার। পুরানো মূর্তি, ছবি, শোপিস, অ্যান্টিক পোর্ট্রেট এসবই ভর্তি পুরো ঘরটা। ঋষি ঘরের প্রত্যেকটা আলমারি, টেবিলের ড্রয়ার এদিক সেদিক সর্বত্র খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না। তারপর হঠাৎ ঘরটার চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। দেখতে দেখতে আচমকাই সেই চিরপরিচিত চকচকে হাসিটা আবার ওর ঠোঁটে খেলে গেল। কিন্তু হঠাৎ হ্যান্ডস আপ ঋষিকেশ বাবু। আমরা পেছন ফিরে দেখি শেখর বাবু হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন। আপনি ঠিক ধরে ফেললেন আমায়। আসলে আমার আপনাকে এতটা লাইটলি নেওয়া উচিত হয়নি, কিন্তু তা বলে আমার এতদিনের পরিশ্রম তো আমি বৃথা যেতে দেব না। তাই নিজের ভালো জানতো মানে কেটে পড়ুন এখান থেকে, কেটে পড়ুন। আপনার কি মনে হয় আপনি পার পেয়ে যাবেন? আমায় হুমকি দিয়ে কিংবা আমার ওপর হামলা করিয়ে কেউ কোনোদিন পার পায়নি মিস্টার শেখর বসু। কি ঠিক বললাম তো? সেদিন আপনি তো বউবাজারের একজন মুটে মজুরের ফোন দিয়ে ওই হুমকি SMS পাঠান আমায়, তারপর সেদিন আমাদের ওপর হামলা, সেটাও তো আপনারই কীর্তি, তাই না? ঋষিকেশের একটানা প্রশ্নবাণে জর্জরিত হয়ে শেখরবাবু বিরক্ত হলেন। একরাশ বিরক্তি সহকারেই তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব আমি করেছি, কিন্তু তবু আপনি শুনলেন না, সেই আমার কাজের নাক গলালেন। এর ফল আপনাকে ভুগতে হবে ঋষিকেশ বাবু, ভীষণভাবে ভুগতে হবে। আপনার কি মনে হয় আমি এত কাঁচা কাজ করব? আমি এখানে আসার আগে লোকাল থানায় খবর দিয়ে এসেছি, পুলিশ এক্ষুনি এলো বলে। আপনার জুড়োজুড়ি সব শেষ শেখরবাবু। কোনো লাভ হবে না ঋষিকেশ বাবু, কারণ জিনিসটা যে আমি নিয়েছি তা আপনি প্রমাণ করতে পারবেন না, কারণ আপনি জিনিসটা খুঁজেই পাবেন না। ঋষিকেশ এবার মুচকি হেসে
সামনের টেবিলে রাখা একটা ফুলদানি তুলে সজোরে ছুঁড়ে মারল ওর ঠিক পেছনের দেওয়ালে না জ্বলা অথচ একেবারে নতুন কেনা টিউব লাইটটা লক্ষ্য করে। চোখের নিমেষে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ল টিউব লাইটটি, আর তার সঙ্গেই পড়ল গোল হয়ে পাকানো জয়দাস রচিত মধ্যযুগীয় শ্রীকৃষ্ণলীলা কাব্যের সেই প্রাচীন খসড়াটি। শেখরবাবুর অহংকারও নিমেষেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। উনি দাঁতে দাঁত চিপে বললেন, এই বলে যেই উনি আমাদের দিকে পিস্তল তাক করেছেন তখনই একটা জোরদার প্রহারে সামনের দিকে ছিটকে পড়লেন তিনি। আমরা তাকিয়ে দেখলাম ঝিকরগাছা থানার বড়বাবু তার পুলিশ ব্রিগেড নিয়ে দাঁড়িয়ে আছেন হাসি মুখে। বাপরে, ভাগ্যিস আপনারা ঠিক সময় এলেন, নইলে এটাই আমার শেষ কেস হয়ে যেতে পারত। ঋষিকেশ প্রাণ বাঁচার আনন্দে হাসল, তারপর টিউবলাইটের চূর্ণের মধ্যে থেকে খসড়াটি হাতে তুলে নিল। খসড়াটি আমরা পাশের ঘরে রাজনারায়ণ বাবুর কাছে নিয়ে গেলাম। কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি কেন? কি হয়েছে? আমি তো উঠতেও পারি না, তাই যেতেও পারছিলাম না পাশের ঘরে। এই নিন আপনার জিনিস। ঋষিকেশ খসড়াটা তুলে দিল ওর হাতে। উনি বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তার মানে শেখরই? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আসলে শেখর বাবুর ওই অ্যান্টিক জিনিস জমানো, কেনা বেচা করা বহুদিনের শখ। তবে সেসব কথা বোধহয় উনি আপনাদের জানাননি। ঋষিকেশের কথায় রাজনারায়ণ বাবু সম্মতি সূচক মাথা নাড়ালেন। ঋষিকেশ আবার বলা শুরু করল, ওর অনেক দিন ধরেই খসড়াটির ওপর নজর ছিল, কিন্তু কিভাবে জিনিসটা হাতাবেন সেটা বুঝে উঠতে পারছিলেন না। তারপর কোনোভাবে উনি রঞ্জন বাবুর সম্পর্কে জানতে পারেন। তখন উনি রঞ্জন বাবুকে চিঠি লিখে এই বাড়ির কথা জানান এবং এখানে রিসার্চ করতে আসার নিমন্ত্রণ জানান। এটা ওর প্ল্যানেরই অঙ্গ ছিল। ঠাকুর ঘরের ঠিক পাশেই ওকে থাকতে দেওয়াটাও শেখর বাবুর প্ল্যান ছিল, যাতে সমস্ত দোষ রঞ্জন বাবুর ওপর গিয়ে পড়ে। উনি ভেবেছিলেন সঠিক প্রমাণের অভাবে পুলিশে যাওয়ার কথা কেউ ভাববে না, জিনিসটাও হাতানো হবে, আর রাজনারায়ণ বাবুর কাছে রঞ্জন বাবুই চিরকাল দোষী হয়ে থেকে যাবেন। কিন্তু ওর নিখুঁত ভাবনায় বাঁধ সারল রাজনারায়ণ বাবু আমায় ডেকে পাঠানো। তবে উনি আমায় সেভাবে চিন্তার কারণ মনে করেননি। ভেবেছিলেন ওর নিখুঁত প্ল্যান ব্রেক করার ক্ষমতা আমার নেই, আর ওই ওভার কনফিডেন্সই ওর কাল হলো। ঋষিকেশ থাম, তুই কি শেখর বাবুকে আগে থেকেই কোনোভাবে সন্দেহ করেছিলি? আমি জিজ্ঞেস করলাম। খানিকটা। প্রথম যেদিন এই বাড়ি এলাম, রাজনারায়ণ বাবুর ঘরের ঠিক বাঁদিকের ঘরটা বন্ধ ছিল। তারপর উনিও বললেন যে বাম দিকের ঘরটায় ওর ছেলে থাকতো, যে মারা যাওয়ার পর ঘরটি বন্ধই থাকে। প্রথমে কিছু মনে না হলেও পরে হঠাৎ মনে হয় যে বাইরে দিয়ে যেটা আমার বাঁ দিক, ভেতর দিয়ে সেটাই রাজনারায়ণ বাবুর ডান দিক, আর ওর বাম দিক মানে বাইরে সেটা ডান দিক। তাই সেদিন বাইরে এসেই আমি ডান দিকের দরজার দিকে তাকাই এবং সেটাও সেদিন তালা বন্ধই ছিল। অর্থাৎ ইচ্ছে করেই শেখরবাবু সেদিন নিজের ঘরটা তালা দিয়ে রেখেছিলেন। আসলে কোনো রকম রিস্ক উনি নিতে চাননি। তারপর সেদিন বাড়ি থেকে বেরোতেই দারোয়ান এসে যখন শেখরবাবুর হাতে ওর নামের চিঠিখানা দিল, তাতে স্পষ্ট লেখা ছিল শেখর বসু, চৌধুরী নয়। এই খটকাগুলো আমার মনে ছিল। তাছাড়া আমায় হুমকি মেসেজ পাঠানো, আমাদের হামলা করানো, এগুলি যে তার পক্ষেই অত্যন্ত সহজ ব্যাপার, সেটা বুঝতেও খুব একটা বেগ পেতে হয়নি। তারপর রঞ্জনবাবুর সঙ্গে কথা বলে এবং ওকে শেখর বাবুর পাঠানো চিঠিতে শেখর বাবুর নাম শেখর বসু দেখেই আমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়।
একটানা বলার পর ঋষিকেশ থামল, তারপর আরো বলল, চিঠিতে নিজের আসল নাম লেখাটা ওর মস্ত বড় ভুল ছিল। আর খসড়াটি যে ওই টিউবলাইটের মধ্যে রেখেছিল সেটা বুঝলি কি করে? প্রথমে বুঝিনি, পরে একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম ঘরে মোট 3টে টিউবলাইট, কিন্তু 3টের মধ্যে 2টো জ্বলছে, একটা জ্বলছে না। আর যেটা জ্বলছে না সেটাই সবচেয়ে নতুন আর একটু অস্বাভাবিক রকমের চওড়া। তখনই ব্যাপারটা মাথায় স্ট্রাইক করলো। আসলে ওটা টিউবলাইটই ছিল না, ছিল টিউবলাইটের মতো করে বাঁকানো একটা নল জাতীয় কিছু। ওটা ওই খসড়াটি লোকানোর জন্যই হয়তো অর্ডার দিয়ে বানিয়েছিলেন। অসাধারণ, সত্যি তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। তুমি তোমার যথার্থ পারিশ্রমিকই পাবে। বলি উনি নিজের বালিশের নিচ থেকে চেক বইটা বের করে আমাদের 50,000 টাকার একটা চেক লিখে দিলেন। আমরা চেকটা নিয়ে রাজনারায়ণ বাবুকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম ওখান থেকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে আমি বললাম, শেষ পর্যন্ত তাহলে রহস্যের আলোকপাত করলি, কি বল? ঋষিকেশ মুচকি হেসে বলল, সত্যি আলোকপাতই বটে। শেষ হল প্রাচীন পুঁথির রহস্য। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি শুভম, ঋষিকেশের চরিত্রে সৌম্যজিৎ, অন্যান্য চরিত্রে রাজ, রৌনক, সূর্য, অতনু, দীপ্তিমান এবং সৌমিক। শব্দ সংযোজন এবং আবহে আমি শুভম, প্রচ্ছদ পিয়ালি। আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলের সদস্য হওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন কাজ করতে অনুপ্রাণিত করে। বেশ, আজকের মতো তবে চলি, ফিরছি খুব শীঘ্রই পরের গল্প নিয়ে। নমস্কার।